প্রিয় আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো তোমাদের ইতিহাস সাজেশন ছাড়া হয়ে গেছে এবং ইতিহাস সাজেশন আশা করি তোমরা দেখে সব প্রশ্ন মুখস্থ করে ফেলেছো। কারণ গত বছর যে হারে কমন ছিল এবারও তার ব্যতিক্রম হবে না। প্রশ্ন মাত্র অল্প কয়েকটা, তুমি সব প্রশ্নগুলো কমন পাবে। তো বেশি কথা না বলে পুরো মূল ব্যাপারে আলোচনা করা যাক। দেখ, ইতিহাসে যেমন তোমাদের আমি দিয়েছি 8 মার্কের প্রশ্ন, সেগুলো আবার 4 মার্কের কিছু কিছু আসতে পারে। ঠিক তেমন ভাবে ভূগোলে আজকে তোমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে 5 মার্কের প্রশ্ন। তোমরা জানো তোমাদের ভূগোলে 4টে প্রশ্ন, প্রাকৃতিক 4টে প্রশ্ন মোট অ্যাটেন্ড করতে হয়। প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে করতে হয় দুটো, 5 5 করে 10। আঞ্চলিক ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে করতে হয় 5 5 10। তার মানে এই যে 20 নম্বর, তুমি মাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তুমি 20 নম্বর 100% কমন পাবে। আর এটা কিন্তু শুধু কথার কথা না, এটা কিন্তু 100% পরীক্ষিত। দেখো, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশন দিচ্ছি, তোমরা টেস্ট পেপারে তো হুবহু বহুবার পাবে। তোমাদের স্কুল টিচাররা, প্রাইভেট টিচাররা এই কথাগুলো বলেছে। তারপরে দেখো, প্রিভিয়াস ইয়ার প্রতি বছর আমি পরীক্ষার আগে, অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে আমি একটাই সাজেশন পোস্ট করি, সেইটাই ঘুরে ফিরে করি। এবং অ্যানুয়ালি পরীক্ষার পরে তোমাদের আমি বোর্ডের প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখা আমার সাজেশন থেকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। এই যে তুমি দেখতে পারছো না, অনেকের মনে হচ্ছে প্রশ্নগুলো কিন্তু হাতে লেখা, কেমনটা দেখবে এখনকার দিনে যত সাজেশন ডিজিটাল ফুটে ফুটে ওঠে, কত সুন্দর, তাই না? কিন্তু এইটা দেখো অনেকের ভক্তিতে আসবে না। কিন্তু ব্যাপারটা কি, দেখো একটা জিনিস বলি, তোমরা অনেকে যেন আমি টিউশনই করাই, এই যে সাজেশনটা আমি হাতে লিখে করিয়েছি, হাতে লেখে করার পর এটা কিন্তু আমার ছাত্রদের বারবার রিভিশন করানোর পর এখন পরীক্ষার আগের মুহূর্তে কালকে আমি এদের কাছে জেরক্স করে দিয়েছি। এই কারণে এর তো সব প্রশ্ন কমপ্লিট, তবু এটা দিয়েছে কি জন্য? ধরো মনে করো এই প্রশ্নটা ওরা পড়বে, যে আমি পড়া দিলাম যে প্রথম দিন দেখা যাচ্ছে এই 6টা প্রশ্ন, প্রথম দিন এই 3টে প্রশ্ন পড়ে আসবে, তাহলে এই 3টে প্রশ্ন ওরা টিক মার্ক দেবে, তাহলে পড়াও হয়ে যাচ্ছে প্লাস ওদের কমপ্লিট হয়ে যাচ্ছে। পরে কি হবে, পরীক্ষার আগের দিন ওরা বুঝতে পারবে আমাদের এই প্রশ্নটা হয়ে গেছে। এই কারণে ওদের কাছে দেওয়া। তো চলো দেখো, টোটাল ডিটেলসটা আমি লিখে রেখেছি। এটা গতবার যেমন যেমন ছিল এবার তার ব্যতিক্রম হবে না, এবারও কিন্তু 100% কমন হবেই হবে। প্রথমেই দেখো, নদী থেকে তোমরা জানো তোমাদের বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী আছে, হিমবাহ আছে, বায়ু আছে। এই 3টে সাব পয়েন্টের মধ্যে নদী থেকে প্রশ্ন তোমাদের হবেই। নদীর ব্যাপারে তুমি যদি নদী থেকে একটা পড়ো, তাহলে যতগুলো আছে নদীর প্রশ্ন হয় সেগুলো থেকে একটা পড়লে তুমি একটা কমন পাচ্ছ, তাহলে করতে হবে তো তোমার দুটো, তার মধ্যে একটা তুমি পাবে। দেখো প্রথমেই আছে, লিখেই দিচ্ছি কিন্তু নদী আসবেই, তুমি পরীক্ষার পরে মিলিয়ে নিয়ে যদি না আসে তারপর তুমি আমাকে বলো। নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এবার এই ভূমিরূপগুলো না 3টেই আসে, তোমরা চিত্র সহ থাকবে, তোমরা কিন্তু ছবিটা আঁকার চেষ্টা করবে, নাহলে কিন্তু ফুল মার্ক পাবে না। পরে দেখো, নদীর সঞ্চয়জাত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এরপর পড়বে গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপের সক্রিয় অংশ, অর্থাৎ এটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে সুন্দরবন অংশে। সুন্দরবন অংশের জলবায়ুর পরিবর্তনের প্রভাব, বা থাকতে পারে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপর কেমন প্রভাব ফেলে তা আলোচনা করো। দেখো, এই নদী থেকে এই 3টে প্রশ্ন পড়লে আশা করি তুমি এর মধ্যে থেকে একটা কিন্তু কমন পাচ্ছ। এর পরের প্রশ্ন চলে আসে, দেখো হিমবাহ থেকে তুমি কি কি পড়বে। হিমবাহ থেকে তুমি পড়বে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, হিমবাহ জলাধারে মিলিত ভূমিরূপ আলোচনা করো। এই 3টের মধ্যে তুমি কিন্তু একটা কমন পাচ্ছ। তার মানে এই দুটো পড়লে না, প্রথম দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রচুর আছে। তারপরে দেখো, তোমাদের মোট 4টে, এবার আমি কিন্তু তোমাদের 4টে, এবার 4টার মধ্যে করতে হবে তোমাদের দুটো। তাহলে তোমরা ভাবছো তাহলে এতগুলো পড়বো কেন দুটো প্রশ্নের জন্য? হ্যাঁ, আমি কিন্তু এই সবগুলোর পরে আমি তোমাদের মাত্র 4টি প্রশ্ন বলে দেবো, তার মধ্যেই তোমাদের দুটো কমন বাঁচবেই বাঁচবে। তো পুরো ভিডিওটা দেখো, আমি পুরো তোমাদের মাঝের দিকে বলে দিচ্ছি। তারপরে দেখো, হিমবাহ থেকে পড়লে বায়ু থেকে যদি তুমি পড়তে চাও, তাহলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। আর তুমি পড়বে বায়ু ও জলাধারে মিলিত মিলিত কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো। দেখো, বায়ু থেকে যদি পড়ো তাহলে এটা পড়বে। প্রথম চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হলে এবার তুমি দ্বিতীয় চ্যাপ্টার কোনটা কোনটা পড়বে চলে আসে। দেখো, দ্বিতীয় চ্যাপ্টার কি কি আছে, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কোনটা, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলো আলোচনা করো। তারপর দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলো আলোচনা করো। এরপর তুমি পড়বে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি বিবরণ দাও। তারপরে তুমি পড়বে পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে আলোচনা করো। এর পরের প্রশ্নটা তুমি পড়বে পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎকব বৃষ্টিপাত, ঘূর্ণবাদ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করে। দেখো, এইগুলো দিয়েছে কি জন্য, এইগুলো আলাদা তোমাদের টিকাতে আসতে পারে। আর একটা কথা বলি, এই যে 5 মার্কের যে প্রশ্নগুলো তুমি পড়ে যাচ্ছ না, এইগুলোই কিন্তু তোমাদের আবার টিকা আকার আলাদা থাকতে পারে, বা 3 মার্কে তোমাদের প্রশ্ন হতে পারে। এবার চলে আসে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কে কোন প্রশ্নগুলো পড়বে। দেখো, বায়ুমণ্ডল থেকে তুমি যদি পড়তে চাও না, বেশি পড়ার দরকার নেই, মাত্র 3টে গুণা প্রশ্ন পড়ো তাতেই হবে। সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলো আলোচনা করো, জোয়ার ভাটার কারণগুলি আলোচনা করো,
জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল আসতে পারে। ফলাফল যদি থাকে তখন সুফল আর কুফল সম্পর্কে লিখতে হবে। এরপরে দেখো বজ্র ব্যবস্থাপনা। তো বজ্র ব্যবস্থাপনা থেকে তুমি কোন কোন প্রশ্নগুলো রাখতে পারো? বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং ভাগীরথী হুগলি নদীর বজ্রের প্রভাব আলোচনা করো। এরপর একটা পড়বে বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো, মানে যেটা হচ্ছে 4R এর ভূমিকা, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। এই যে কয়েক প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পড়লে তুমি কিন্তু চারটেই কমন পাবে। কিন্তু তোমার করতে হবে দুটো। বারবার বলছি, এই যে কয়েকটা আমি প্রশ্ন দিলাম, টোটাল তোমার হচ্ছে 3, 3, 6 আর 2 8 আর 4 12, মোট হচ্ছে 15টা প্রশ্ন। সারা বছর আশা করি তুমি 15টা পড়েছো। এই 15টার মধ্যে কিন্তু তোমাদের 4টে 5 মার্কের বড় প্রশ্ন কমন পাবেই পাবে। তোমার করতে হবে দুটো। এবার যদি বলো না 5 মার্কের জন্য আসবে 4টে, আমার করতে হবে দুটো, তাহলে আমি এতগুলো করতে পারবো না। আমার যাতে দুটো কমন বাদলাই। তুমি যদি দুটো কমন বাদাতে চাও, তাহলে আমি তোমাদের বলবো যে এই যে বায়ুমণ্ডলের চ্যাপ্টার আছে না, একদম সহজ প্রশ্ন, ইজি প্রশ্ন, এখান থেকে তুমি পারবে। এইখান থেকে একটা তুমি প্রশ্ন, মানে এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা পড়ে যাও। বায়ুমণ্ডল থেকে এই বায়ুমণ্ডল যেটা আছে সেটা পড়ে যাও, আর তুমি নদী পড়ে যাও। তাহলে দেখো, এই যে 3টে পার্ট দিলাম, 3টে পার্ট থেকে তুমি দুটো কিন্তু অনায়াসে কমন পাবে। এই গেল তোমাদের কিন্তু প্রাকৃতিক ভূগোলে। এবার চলে আসো আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে দেখো কোন কোন প্রশ্ন থাকতে পারে। আঞ্চলিকের মধ্যে আবার ভাগ করা আছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক পরিবেশ। দেখতে থাকো। দেখো, আঞ্চলিক ভূগোলের দুটো ভাগ যেটা বললাম, প্রাকৃতিক পরিবেশ আর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশ থেকে যেটা থাকে, এই আঞ্চলিক ভূগোলে কিন্তু 4টে থাকে, তার মধ্যে করতে হবে দুটো। তো সেইখানে কি প্রাকৃতিক পরিবেশ থেকে তুমি পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। তারপর হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো, পূর্ব হিমালয়ের বিবরণ দাও। তো এই যে দুটো প্রশ্ন না, এই দুটো প্রশ্নই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু বড় বড় প্রশ্ন। ব্যাস এইখান থেকে তুমি এই প্রশ্নটা ছোট রাখতে পারো। এবার এইখানেও দেখো, আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের 4টির মধ্যে আমি শেষে কিন্তু বলে দেবো দুটো করতে হবে। সেই দুটোর জন্য আমি তোমাদের 4টি প্রশ্ন বা 3টি প্রশ্ন বলে দেবো। এরপরে দেখো তোমরা পড়বে কোনটা, তোমরা পড়বে জলসম্পদ। জলসম্পদের মধ্যে কি পড়বে? উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য পড়বে। পরের প্রশ্ন পড়বে ভারতের জলসেচের পদ্ধতিগুলো আলোচনা করো, ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব লেখো। ঠিক চলে আসো তারপরের প্রশ্ন, জলবায়ু। জলবায়ু থেকে পড়বে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণকারী উপাদান। তো এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে এইখানে দুটো পড়লে তুমি একটা কমন পেতে পারো। এবার চলে আসবে মৃত্তিকা। মৃত্তিকা থেকে যদি তোমার পড়তেই হয়, তাহলে ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে যে কোনো 3টি বিভাগ তোমার ইচ্ছে মতো আলোচনা করে এই প্রশ্নটা পড়বে। এরপরে দেখো, স্বাভাবিক উদ্ভিদ তুমি পড়তে চাচ্ছ, তো স্বাভাবিক উদ্ভিদের কি পড়বে? ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে ক্রান্তীয় পর্ণমোচী, পার্বত্য উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে আলোচনা করে। এই ছিল তোমাদের প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু তোমরা জল সম্পদ আর জলবায়ুটা খুব ভালো করে পড়লেই কিন্তু একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে প্রচুর। আর বাকিগুলো যদি কঠিন লাগে তাহলে পড়ার দরকার নেই। এবার তুমি দেখো, কারণ তোমার তো 4টে করতে হবে, 4টে প্রশ্ন থাকবে, 4টের মধ্যে করতে হবে দুটো। তার জন্য কত প্রশ্ন পড়া দরকার? এবার দেখো, অর্থনৈতিক পরিবেশ থেকে কি, ভারতের কৃষি থেকে তোমাদের প্রশ্ন হবেই হবে। তো সেটা কি, ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আরেকটা প্রশ্ন আছে, ধান চাষ, গম চাষ, চা চাষ, কফি চাষ, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তো এই যে এইগুলো না, এইগুলো যারা বুদ্ধিমান তারা কি করবে, মাত্র একটা পড়বে আর বাকিগুলো পড়বে না। কারণ সবগুলোর পদ একই, অর্থাৎ নিয়ম একই, শুধুমাত্র চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে হচ্ছে বৃষ্টিপাতটা চেঞ্জ হবে, তার উষ্ণতা চেঞ্জ হবে, আর হচ্ছে মৃত্তিকা, আর বাকি সবগুলোই কিন্তু এক প্রত্যেকটা। আমার দেখো প্রিভিয়াস ইয়ারে, আমার দেখো এর আগেই কিন্তু আমি দুটো সাজেশনের ভিডিও ছেড়েছি। তো একটা দিয়ে কি করে সবগুলো করতে, সেখানে দেওয়া আছে কি, ধান চাষ, গম চাষ, চা, কফি, যাই আসুক, তুমি একটাই ফরম্যাট মুখস্থ করতে হবে। তোমার শুধু কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা বৃষ্টিপাত, মানে গম চাষে কত বৃষ্টিপাত লাগে, চা চাষে কত, কফি চাষে কত। একইভাবে গম চাষে কত তাপমাত্রা লাগে, চাতে কত, কফিতে কত, এইভাবে। আর কোনটার মৃত্তিকা, ব্যাস শুধু এইটুকু যদি মনে রাখতে পারো, তাহলে তুমি একটা পরে কিন্তু সবগুলো করতে পারবে। তো এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে কিন্তু 100%। তার মধ্যে গম আর চাটা গুরুত্বপূর্ণ বেশিরভাগ। তারপর চলে আসে ভারতের শিল্প। ভারতের শিল্প থেকে কোনটা পড়বে? পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। পরের প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। তারপর আছে পশ্চিম ভারতে বস্ত্র শিল্প গড়ে ওঠার কারণ। এটা তোমাদের পড়ার দরকার নেই, এর জন্য বাদ লিখে দিয়েছি। তারপরে দেখো, পরের প্রশ্ন তোমরা পড়লে জনসংখ্যা থেকে কি কি পড়বে? জনঘনত্বের তারতম্যের বা জনবন্টনের তারতম্যের কারণগুলি লেখো, আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। এইগুলো হচ্ছে 5 মার্কের। এবার যদি তুমি মনে করো না যে আমি এতগুলো পড়তে পারবো না, আমার তো দরকার প্রাকৃতিক ভূগোল থেকে যেমন 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে করতে হবে দুটো, অত প্রশ্ন পড়বো না, তো আমাকে 4টে বলে দাও। সেই 4টে আমি বলে দিলাম, তার মধ্যে যে কোনো দুটো থাকবে। এবার যদি বলো
আঞ্চলিক থেকেও তো এতগুলো প্রশ্নের মধ্যে 4টে আসবে, 4টের মধ্যে করতে হবে তো 2টো, তাহলে এতগুলো পড়তে পারছি না। তাহলে আমাকে যেকোনো 3-4টি বলে দাও যাতে আমি সেইখান থেকে কমন পাই। তো 3-4টি বলে দিলে তার মধ্যে তুমি 2টো যদি কমন পেতে চাও তাহলে আমি তোমাদের প্রথম থেকে একটা নির্দেশ দেবো। এই ভারতের শিল্পর যে 2টো প্রশ্ন রেখেছি না, এই 2টো প্রশ্ন, জনসংখ্যার 2টো প্রশ্ন, আর হচ্ছে এইখানে তুমি যদি এইটা পড়ো তাইতে কিন্তু বাজিমাত হবে। কিভাবে? আবার বলছি, তুমি অর্থনৈতিক যে পরিবেশ আছে এইখান থেকে তুমি ফার্স্ট এই যে যেটা আছে না 2 নম্বর, 2 নম্বরে তুমি এটা মুখস্থ করে দাও, তুমি একটা প্রশ্ন চোখ বুজে কমন পাচ্ছ। বুঝতে পারলে? আরেকটা প্রশ্নের জন্য তুমি কি পড়বে, এই যে ভারতের শিল্প মানে লৌহ ইস্পাত শিল্প আর পেট্রো রসায়ন শিল্প, এইটার থেকে পড়ো আর এইটার থেকে পড়ো, তাহলে এইখানে একটা কমন পাচ্ছ। ব্যাস, তাহলে বুঝতে পারছো। এবার দেখো আমি এইটা যেমন চা গম চাষে মানে একটা দিয়ে কি করে করতে হয়, এইখানেও দেখো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে কারণ পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠে কারণ, এটাও দেখো আমি তোমাদের ইউটিউবে ছেড়েছি একটা দিয়ে কি করে এই দুটোর অ্যান্সার করতে হবে সেটাই লিখে দিয়েছে। তাহলে তোমার যদি মোট এইখান থেকে যদি প্রশ্ন কমন বাঁধাতে হয় 4টে, তাহলে তুমি কি করবে, কৃষির চ্যাপ্টার থেকে এই একটা প্রশ্ন পড়ছো, ভারতের শিল্পটা পড়বে, জনসংখ্যা, ব্যাস। আর উপর থেকে চলে আসো, আর যদি তুমি কিছুই না পড়তে পারো, যদি মনে করো সব কঠিন লাগে, তাহলে আমি তোমাদের বলবো উপর থেকে শুধুমাত্র জল সম্পদ পড়ে যাও। আর এর সঙ্গে যদি রিস্ক না নিতে চাও তাহলে জলবায়ু দেখে যাও। আর যদি জল সম্পদ পড়ে তাহলে আমি বললাম জল সম্পদ, এইদিকে হচ্ছে কোনটা কৃষি, তারপর হচ্ছে শিল্প আর হচ্ছে জনসংখ্যা, ব্যাস এই কয়েকটা পড়লে তুমি কিন্তু এইখানেও 2টো কমন পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা যদি ভালো হয়, ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে সকলের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধবরা উপকৃত হয়। আর মনে রাখবে এই চ্যানেলটা 7 থেকে 12 পর্যন্ত সমস্ত সাজেশন আমার প্রাইভেটে যা কিছু করা হয় সমস্ত কিছু তোমাদের এইখানে ছাড়া হয়। তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।